মধুপুর বনে ছিল অনেক পাখির বসবাস। মোড়ল মশাই, আমি এসে গিয়েছি। বলুন আমাকে কি কি কাজ করতে হবে? বাড়তি কোনো কাজ নেই, আজকে সব ঘরের কাজ। যা ঘরে সব কাজ সেরে নে। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি কাজগুলো করছি। এই বলে টুনি মোড়লের ঘরে গিয়ে সব কাজ করতে শুরু করে। এভাবেই অনেকটা সময় পার হলে টুনির কাজও শেষ হয়ে যায়। মোড়ল মশাই, আমার তো কাজ শেষ। আমাকে আমার পারিশ্রমিকটা দিয়ে দিন, আমি বাসায় চলে যাব। এই নে টুনি, তোর পারিশ্রমিক। এ কি মোড়ল মশাই, আপনি আমাকে এত কম টাকা দিচ্ছেন কেন? এই টাকা দিয়ে তো কোনো বাজারই হবে না। বাজার হবে না তো আমি কি করব? বেশি কথা না বলে যা দিয়েছি তা নিয়েই চলে যা। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আপনি এটা মোটেও ঠিক করলেন না মোড়ল মশাই। এরপর টুনি মন খারাপ করে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। এই টাকা দিয়ে বাজারে যেতে পারবো না। এই সামান্য টাকা দিয়ে একটা ফলও হবে না। এর থেকে আমি বাসায় ফিরে যাই। মা, তুমি এসেছো? মা, ও মা, আমি বড্ড খিদে পেয়েছে। তুমি কিছু নিয়ে আসোনি? না রে মা, কিছুই আনিনি। ঘরে একটা ফল আছে, নিয়ে আয়, ভাগাভাগি করে খেয়ে নেই। টুনির কথা মতো টুকি ঘরে থাকা সেই ফলটি নিয়ে আসে। আর যেই না তারা ফল খাবে, ঠিক তখনই তাদের দরজায় এক কবিরাজ ডাকতে থাকে। মারে, আমি খুব ক্ষুধার্ত, অনেক দিন থেকে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দিবি রে মা? কিন্তু কবিরাজ মশাই, আমাদের বাসায় তো কোনো খাবার নেই, শুধুমাত্র এই ফলটি আছে। আপনি যেহেতু অনেকদিন থেকে না খেয়ে আছেন, তবে এই নিন, এই ফলটা খেয়ে নিন। ফলটি আমাকে দিয়ে দিলি, তাহলে তোরা কি খাবি? আমরা না হয় আজ না খেয়ে থাকবো। আমি বনের সবার বাসায় গিয়েছিলাম, কেউ আমাকে খেতে দেয়নি, শুধুমাত্র তোরাই আমাকে খেতে দিলি। তোরা অনেক ভালো, তোদের দেয়ার মতো তো আমার কাছে সেরকম কিছুই নেই। এই নে, এই চুড়িটা তোদের কাছে রাখ, আপদ বিপদে তোদের কাজে লাগবে। এই বলে কবিরাজ ফলটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। কাল তো কবিরাজ আঙ্কেলকে ফলটি দিয়েছিলে, কাল আমরা না খেয়েছিলাম, আজও কি না খেয়ে থাকবো? কি যে করবো, কিছুই যে বুঝতে পারছি না রে মা। দেখি এই চুড়িটা বিক্রি করা যায় কি না। কিন্তু মা, এটা বিক্রি করা কি ঠিক হবে? তাছাড়া কি করব বল, তুই ছোট হয়ে না খেয়ে আছিস, অসুস্থ হয়ে পড়বি যে। তুই বাসাতে থাক, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি চুরিটা নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যায়। কিরে টুনি, হঠাৎ আমার দোকানে কি মনে করে এলি? দেখো তো শালিক দাদা, এই চুড়ির দাম কত হবে? দে দেখি, এটা কি নিয়ে এসেছিস? এটা তো সোনাও না রূপাও না, এটা তো আমি নিতে পারবো না রে টুনি। কি বলছো কি তুমি? এই চুড়িটা সোনাও না, আবার রূপাও না। তবে আর এই চুড়ি দিয়ে আমি কি করব? তুমি নিবে না, তবে কোনো দোকানদারও নিবে না। আমি বরং চুড়িটা নিয়ে বাসায় চলে যাই। এই বলে টুনি চুরিটা নিয়ে আবারও তাদের বাসায় ফিরে আসে আর তার মেয়েকে সব কথা খুলে বলে। তাহলে কি কবিরাজ আঙ্কেল আমাকে কি মিথ্যে বললো? আমাকে আপদ বিপদে তো এই চুড়িটাই সাহায্য করছে না। চুড়িটা ফেলে না দিয়ে দেখি তো আমার হাতে হয় কি না। আদেশ করুন মালকিন, আমি আপনার সব কথা পালন করতে প্রস্তুত। এ কি রাক্ষস, তুমি এই চুড়িতে কি করছো? এসব আপনি পরে শুনতে পারবেন, আগে বলুন আমার কাছে আপনার কি চাই? আমাদের অনেক খিদে পেয়েছে, তুমি আমাদের মজার মজার খাবার এনে দাও। আপনার হুকুম পালন হলো মালকিন। টুকি মারি, নে নে খাবার খা, আমাদের সাথে তুমিও খাও। মালকিন, আপনারা অনেক বড় মনের পাখি, এজন্য তো কবিরাজ মশাই আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। আমি হচ্ছি এই চুরির ভেতরের রাক্ষস। কবিরাজ মশাই সবাইকে পরীক্ষা করার জন্য এসেছিল, তার মধ্যে আপনারাই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। টুনি মোড়লের বাসায় কাজ করতে না যাওয়ায় তাদের মনে সন্দেহ জাগতে থাকে। টুনি বেশ কিছুদিন থেকে আমার বাসায় কাজ করতে আসছে না। টুনি কাজ না করে খায় কি? আমার তো খুব সন্দেহ হচ্ছে টুনি অন্য কারো বাসায়ও কাজ করতে যাচ্ছে না তো আবার। কি হয়েছে মোড়ল মশাই আপনার? একা একা কি এমন বিড়বিড় করছেন?
কালু, তুই এসেছিস? তুই এসে অনেক ভালো করেছিস কালু। তোকে আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ মোড়ল মশাই? টুনি আমার বাসায় কাজ করতে আসছে না, তাই তুই টুনির দিকে লক্ষ্য রাখবি। টুনি কি করে, কিভাবে খাবার জোগাচ্ছে, আর কোথায় কাজ করতে যায়, সব খবর আমাকে এসে বলবি, কেমন? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব খবর আপনাকে জানাবো। এই বলে কালু টুনির উপর লক্ষ্য রাখার জন্য টুনিদের বাসার পাশেই চলে আসে আর দূর থেকে টুনির উপর লক্ষ্য রাখে। ধুর, সেই সকাল থেকে টুনির দিকে লক্ষ্য রাখছি, এটা না তো ওটা করতেই আছে। এসব দেখতে দেখতে আমার খুব বিরক্ত লাগছে। টুনি তো কোথাও কাজ করতে যায় না। আর পারবো না, আমি বরং এসব গিয়ে মোড়ল মশাইকে জানাই। এরপর কালু বিরক্ত হয়ে মোড়লের বাসায় চলে আসে। এসেই কালু মোড়লকে সব কথা খুলে বলে। এসব শুনে মোড়ল বলে, টুনি যদি কোথাও কাজ করতে না যায়, তবে খাবার কোথায় পায়? ব্যাপারটা তো খুব খটকা লাগছে। শোন কালু, দিনের বেলা তো লক্ষ্য রাখলি, এখন শুধু রাতের বেলা লক্ষ্য রাখার বাকি। ঠিক আছে মোড়ল মশাই, আমি রাতের বেলাও লক্ষ্য রাখবো। আমি এখন আসি মোড়ল মশাই। কালু মোড়লকে সব বলে তার বাসায় ফিরে আসে আর রাত হলেই কালু টুনিকে লক্ষ্য রাখার জন্য আবারও টুনির বাসায় চলে যায়। মা, ও মা, রাত তো হয়েছে। তুমি রাক্ষসের কাছে কিছু খাবার চেয়ে নাও, খাবার খেয়ে ঘুমিয়ে যাব। আচ্ছা রে মা, আমি এক্ষুনি যাচ্ছি। রাক্ষস, তুমি কোথায়? তোমাকে আমার প্রয়োজন, তুমি আমার সামনে হাজির হও। আমি চলে এসেছি মালকিন, বলুন আপনার কি প্রয়োজন? রাত হয়েছে, আমাদেরকে কিছু খাবার দাও। জি হুকুম মালকিন, আপনার সামনে খাবার উপস্থিত। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আবারও চুরির ভিতরে প্রবেশ করো। এ কি, আমি এসব কি দেখছি? রাক্ষসটা টুনির সব কথা শুনছে। এই জন্য টুনির খাবারের কোনো অভাব নেই। না না, এক্ষুনি এসব মোড়ল মশাইকে বলতে হবে। এই বলে কালু মোড়লের কাছে চলে আসে আর সব ঘটনা কালু মোড়লকে খুলে বলে। মোড়ল মশাই, আপনি যদি চুরিটা একবার নিতে পারেন, তবে রাক্ষসের কাছ থেকে অনেক স্বর্ণ মুদ্রা নিতে পারবেন। কালু, যে করেই হোক ওই চুরিটা আমাকে এনে দে। তুই যদি ওই চুরি এনে দিতে পারিস, আমি তোকে অনেক টাকা দিব। ঠিক আছে মোড়ল মশাই, টুনিরা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। চুরি নেয়ার জন্য আমি এক্ষুনি বের হই। টুনিরা ঘুমিয়ে পড়লে কালু টুনির ঘরে গিয়ে চুরি অদল বদল করে নিয়ে মোড়লের বাসার উদ্দেশ্যে রওনা হয়। মোড়ল মশাই, এই নিন সেই চুরি। মোড়ল মশাই, এখন আমাকে আমার টাকাটা বুঝিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, দাঁড়া। রাক্ষস, আমি তোকে ডাকছি, এক্ষুনি আমার সামনে হাজির হ। জি হুকুম মালিক, বলুন আমি আপনাকে কি দিয়ে সাহায্য করতে পারি? কালুকে কিছু টাকা দে দেখি। নে কালু, এখন তুই কেটে পার। ঠিক আছে মোড়ল মশাই, আমি আসছি। রাক্ষস, কোথায় তুমি? আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? কি হলো রাক্ষস, আমার কথা শুনছো না কেন? মা, রাক্ষস হয়তোবা চলে গিয়েছে। রাক্ষস আমাদের না বলে চলে গেল। আমার অনেক বড় একটা রাজ্য হয়েছে। রাক্ষস, আমাকে আরো আরো অনেক স্বর্ণ দাও। এই পাখিটা তো অনেক লোভী, একে যত দিব ততই চাইবে। যে করেই হোক এর হাত থেকে রক্ষা পেতেই হবে। কিন্তু কি করি? হ্যাঁ, বুদ্ধি এসেছে। তোমার কাছে যে চুড়ি আছে, এটাতে আমি দুটো ইচ্ছে পূরণ করতে পারি। আর টুনির কাছে যেটা আছে, ওটাতে আমি অনেকগুলো ইচ্ছে পূরণ করতে পারি। তাই তুমি আরো ইচ্ছে পূরণ করতে চাইলে টুনির চুড়িটা নিয়ে এসো। কিন্তু টুনির কাছ থেকে আমি কিভাবে চুড়ি নিব? টুনি আপনার বাসাতেই আসছে, যান নিয়ে আসুন। কিসের জন্য এসেছিস সেটা বল। আপনার বাসায় কাজের জন্য এসেছি মোড়ল মশাই। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কাজ দিতে পারি, কিন্তু এক শর্তে, ওই চুড়িটা আমাকে দিতে হবে। না মোড়ল মশাই, এই চুড়ি আমি আপনাকে কিছুতেই দিতে পারবো না। তবে আমি তোকে কোনো কাজও দিব না। আমার তো এই কাজটা অনেক প্রয়োজন। মোড়ল মশাই, এই নিন চুড়ি, কিন্তু যাওয়ার সময় আমার চুড়িটা আবার আমি নিয়ে যাব। এরপর টুনি মোড়লকে চুড়ি দিয়ে দেয় আর মোড়লের হাতের চুড়িটা টুনিকে দিয়ে দেয়। তখনই রাক্ষস টুনির কাছে আসে আর সব কথা খুলে বলে। তার মানে মোড়ল মশাই আমাকে ঠকিয়েছে? আমিও কম নই,
আমিও মোড়ল মশাইকে ঠকাবো। রাক্ষস, তুমি আমাকে একটা চুড়ি দাও। মোড়ল মশাই, আমার কাজ শেষ। এই নিন আপনার চুড়ি, আর আপনাকে যে চুড়িটা দিয়েছিলাম ওটা আপনার কাছেই রাখুন। এরপর টুনি মোড়লকে তার চুরি দিয়ে বাসায় চলে আসে। রাক্ষস, আমাকে অনেক টাকা দাও। এ কি, রাক্ষস বের হচ্ছে না কেন? রাক্ষস তো বের হচ্ছে না, তার মানে রাক্ষস আমাকে ঠকালো। হায় হায়, এটা আমার কি হলো? কেন যে আমি অন্যকে ঠকিয়ে নিজে লোভ করতে গেলাম? আমার এমনটা করা একদম ঠিক হয়নি। রাক্ষস, আমি তোমাকে মুক্ত করে দিলাম। তুমি এখান থেকে চলে যাও, নয়তো তোমাকে নেয়ার জন্য অনেকেই খারাপ পদক্ষেপ নেবে। ঠিক আছে, আমি চলে যাব, তবে যাওয়ার আগে আমি তোমাদের কিছু দিয়ে যেতে চাই। এই মা, কি সুন্দর একটা গোলাপ বাড়ি! রাক্ষস, আমাদের খুব পছন্দ হয়েছে গোলাপ বাড়ি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর রাক্ষস সেখান থেকে চলে যায়। টুনিরা গোলাপ বাড়িতে অনেক আনন্দেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যকে ঠকালে একদিন নিজেকে ঠকতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। নিয়ে যাও সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা নিয়ে যাও, নিয়ে যাও। শোনতো না, তুই আজকের পর থেকে বনে ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করবি না। তোর সিঙ্গারা খেতে নাকি খুব মজা, তাই কোনো কাস্টমার আমার দোকানে সিঙ্গারা খেতে আসে না। তাহলে আমি কি করব কবুতর দাদা? সিঙ্গারা বিক্রি করে যে আমার ঘরে একটু খাবার জোটে। ধুর বোকা, তোর থেকে রোজ আমি সিঙ্গারা কিনে নেব, তাই তোকে কষ্ট করে বনে বনে ঘুরতে হবে না। দে তো দে, সবগুলো সিঙ্গারা আমাকে দে, আর এই নে তোর টাকা। এরপর কবুতর টোনার থেকে সবগুলো সিঙ্গারা কিনে নিয়ে নিজের দোকানে চলে আসে। এদিকে বনের সবাই একে একে কবুতরের দোকানে সিঙ্গারা খেতে চলে যায়। আর এভাবেই টোনার রোজ সিঙ্গারা এনে কবুতরের দোকানে দিয়ে যেত, আর কবুতর সেগুলো বেশি টাকায় সবার কাছে বিক্রি করত। আর এভাবে টোনা তার পরিবারের সাথে অনেক সুখে দিন কাটাচ্ছিল। প্রজাপতি বন্ধু, আমার না অনেক খিদে পেয়েছে। তুমি আমাকে কিছু খাবার এনে দাও না? আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি চোখ বন্ধ করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর ইকরি চোখ বন্ধ করে। এদিকে প্রজাপতি জাদু করে 1 প্লেট খাবার নিয়ে আসে। এই নাও বন্ধু, খাবার হাজির। এবার তুমি খাবারগুলো খাও, আর আমি ততক্ষণে আশেপাশটা ঘুরে আসি। যেমন কথা তেমন কাজ। এরপর প্রজাপতি সেখান থেকে চলে যায়, আর ইকরি খাবার খেতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি পড়তে শুরু করে। এ কি, হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হলো কেন? এখন আমি কি করি? ওই তো ওখানে একটা ঘর দেখে যাচ্ছে, যাই ওই ঘরে কি আশ্রয় নেই। কে কি, কে তুই, আর এখানে কেন এসেছিস? আমি হলাম ইকরি, অনেক দূরের পথ থেকে এসেছি। আমি আসলে আমার বন্ধুর সাথে পাহাড়ি বন ঘুরতে বের হয়েছি, কিন্তু দেখো হঠাৎ করে কেমন বৃষ্টি শুরু হলো। ও বুঝেছি, তোর একটা রুম ভাড়া দরকার। তার রুম ভাড়া নেওয়ার জন্য টাকা আছে তো? হ্যাঁ আছে, আমার কাছে অনেক টাকা আছে, এই যে দেখো। ঠিক আছে, ঘরের ওপাশটায় তুই থাকবি, কিন্তু তোর বন্ধুকে দেখতে পাচ্ছি না যে। আরে তাই তো, আমি তো ওকে না নিয়ে এখানে চলে এসেছি। ও নিশ্চয় আমাকে অনেক খুঁজছে। এখন আমি কি করি, কি করি? কি আর করবি, বাইরে তো খুব বৃষ্টি, আর আশেপাশে তেমন কোনো আশ্রয়ের জায়গা নেই। তাই তোর বন্ধু ঠিক এখানে চলে আসবে। এ কি, আমার বন্ধু কোথায় গিয়েছে? না না, আমার বন্ধুকে একা রেখে আমার ঘুরে বেড়ানো মোটেও উচিত হয়নি। এখন আমি ওকে কোথায় খুঁজবো? এরপর প্রজাপতি তার বন্ধুকে খুঁজে বেড়াতে থাকে। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়, কিন্তু সে তার বন্ধুকে খুঁজে পায় না। এই ছানাটা নিশ্চয়ই কোনো ধনী পরিবারের ছানা, তা না হলে এতগুলো টাকা নিয়ে কেউ এভাবে ঘুরতে আসে? এতগুলো টাকা আমি একসাথে কখনো দেখিনি কাকুলি। হা, 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 হা। টাকা, অনেক টাকা। চুপ করো তো কালু, এক্ষুনি আমাদের বিটকেসটা চুরি করে সরিয়ে ফেলতে হবে। তারপর এই ছোট ছানাটিকে তাড়িয়ে দিয়ে এই টাকাগুলোর মালিক হয়ে যাব, বুঝলে কালু? এরপর কালু ও কাকুলি ইকরির বিটকেসটা চুরি করে, আর কিছুক্ষণ পর ইকরির কাছে এসে ঘর ভাড়া যায়। এক্ষুনি দিচ্ছি গো মাসি। এ কি, আমার বিটকেসটা কোথায় গেল? এখানেই তো ছিল। মাসি, ও
মাসি, তোমরা আমার ব্রিফকেসটা কোথাও সরিয়ে রেখেছো নাকি? মানে চুপ কর, যত বড় মুখ নয় তত বড় কথা। এইটুকু ছানা হয়ে কিনা তুই আমাদেরকে চোর বলছিস? এক্ষুনি বের হয়ে যা বলছি। না না মাসি, আমি তোমাদেরকে চোর বলতে চাইনি। এই বাড়িতে তো তোমরা ছাড়া আর কেউ নেই। হয়েছে হয়েছে, তোকে আর কিছু বলতে হবে না। এখন কি তুই নিজে থেকে বের হবি, নাকি আমরা তোকে ধাক্কা দিয়ে বের করে দিব? কালু ও কাকুলির কথা শুনে ইকরি সেই বৃষ্টির রাতে তাদের ঘর থেকে বের হয়ে আসে আর একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকে। টোনা, এই টোনা, ওই দেখো কেউ মনে হয় বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছে। তুমি ছাতা নিয়ে একটু এগিয়ে দেখো না। টুনির কথা শুনে টোনা একটা ছাতা নিয়ে ইকরির কাছে চলে আসে আর ইকরিকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এবার বল তো রে মা, কে তুই আর এখানে কেন এসেছিস? এরপর ইকরি টোনা ও টুনিকে সব কথা খুলে বলে। তুই কোনো চিন্তা করিস না রে মা, বৃষ্টি না থামা পর্যন্ত তুই আমার বাড়িতেই থাকবি। শোন রে মা, তুই গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়, আমরা না হয় জেগে থাকি। আমাদের ঘরটা তো তেমন ভালো না, তাই চাল বেয়ে পানি পড়ছে। তোমরা কত ভালোবাসি, নিজেরা কষ্ট করে আমাকে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছ। কিন্তু মাসি, আমি তোমাদের কষ্টে দেখে একা একা বিছানায় ঘুমাতে পারবো না। এর থেকে ভালো আমরা সবাই মিলে আজকের বৃষ্টির রাতটা গল্প করে কাটিয়ে দিব, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, তুই যা চাস তাই হবে। শোনো টুনি, তুমি আমাদের জন্য গরম গরম সিঙ্গারা ভেজে নিয়ে এসো তো। এরপর টুনি সিঙ্গারা ভেজে নিয়ে আসে আর তারা তিনজন মিলে সিঙ্গারা খেতে খেতে সারা রাত জেগে গল্প করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। এদিকে সকাল হতেই বৃষ্টিও থেমে যায়। আঙ্কেল, আঙ্কেল, তোমরা কি আমার বন্ধুকে দেখেছো? আমার বন্ধুর নাম ইকরি। কাল থেকে আমি আমার বন্ধুকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। বলো না আঙ্কেল, আমার বন্ধুকে দেখেছো কিনা, বলো না। ইকরি, ও ওই ছানা বুঝি তোর বন্ধু? সে তো কাল রাতেই চলে গেছে। আমাদের বাড়িতে ঘর ভাড়া থাকতে চেয়েছিল, কিন্তু টাকা দিতে না পারায় আমরা ওকে তাড়িয়ে দিয়েছি। আহ 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 আহ। কি, তোমাদের এত বড় সাহস? তোমরা আমার বন্ধুকে তাড়িয়ে দিয়েছো? এর সাথে তো তোমাদের পেতেই হবে। হাই 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 রে, এই প্রজাপতি তো খুব সাংঘাতিক। ও গো, ক্ষমা চাও, এই প্রজাপতির কাছে ক্ষমা চাও। আমরা তোর বন্ধুকে তাড়িয়ে দিয়ে ভুল করেছি, তুই আমাদেরকে ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিব, তবে একটা শর্তে, আমার সাথে তোদেরকেও আমার বন্ধুদের খুঁজতে যেতে হবে। প্রজাপতির কথায় কালু ও কাকুলি রাজি হলে প্রজাপতি তাদের খাঁচা থেকে মুক্ত করে দেয় আর তিনজন মিলে ইকরিকে খুঁজতে বের হয় আর বনের সবার বাড়ি বাড়ি গিয়ে ইকরিকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও তারা ইকরিকে খুঁজে পায় না। অবশেষে তারা ক্লান্ত হয়ে একটা গাছের ডালে গিয়ে বসে পড়ে। ওরে বাবারে, জীবনে কখনো এত ছোটাছুটি করিনি। এদিকে ওই বদমাশ ইকরিটা যে কোথায় গেছে কে জানে। কি হলো কি, তোমরা এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? এসো বলছি, আমার বন্ধুকে খুঁজবে, এসো এসো। এরপর তারা সবাই মিলে আবারও ইকরিকে খুঁজতে থাকে আর এক সময় তারা টুনির বাড়িতে গিয়ে তাকে খুঁজে পায়। এই কি বন্ধু, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? তোমার জন্য যে আমার খুবই চিন্তা হচ্ছিল বন্ধু। আমি তোমাকে পুরো বনে খুঁজেছি বন্ধু, অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি আর তোমাকে হারাতে চাই না। এই কি, তোমরা আমার বন্ধুর সাথে কেন এসেছো? তোমরা তো আমার সব থেকে নিয়ে আমাকে মাঝরাতে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দিয়েছিলে। তোমরা খুব খারাপ পাখি, খুব খারাপ পাখি। ছি কালু দাদা, তোমরা এতটুকু একটা ছানার সাথে এত বড় অন্যায়টা কিভাবে করতে পারলে বলো তো? আর সামান্য কিছু টাকার লোভে পড়ে ওই বৃষ্টির রাতে ওকে একা ছেড়ে দিলে। চুপ কর টুনি, আমরা ওর কোনো টাকা চুরি করিনি, না জানি কোথায় ফেলে এসেছে। এই যে প্রজাপতি, তুই তোর বন্ধুকে পেয়ে গেছিস, এখন আমরা আসি। এসো কাকুলি। অন্যের জিনিস চুরি করা মহা অপরাধ, আর তোমরা চুরি করেও মিথ্যে বলছো, সেটা আরো বেশি পাপ। তাই আমি তোমাদেরকে। না না, আর আমাদের বন্দি করিস না, আমরা তোদের টাকা ফিরিয়ে দিচ্ছি। এই কালু, এই যাও, এক্ষুনি টাকাগুলো নিয়ে এসো, তা না হলে এই বদমাশ প্রজাপতি আমাদেরকে কঠিন শাস্তি দেবে। এরপর কালু ইকরির টাকার বিটকেসটা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। তোমাদেরকে অনেক ধন্যবাদ টনি মেসি, তোমরা এত গরিব হওয়া সত্ত্বেও আমার অনেক যত্ন নিয়েছো। শোনো বন্ধু, এক্ষুনি তুমি টনি মেসিকে একটা সিঙ্গারা বাড়ি বানিয়ে দাও। না রে মা, ঘর আমাদের চাই না, আর তাছাড়া তোরা তো খুব ছোট, তোরা কিভাবে আমাদের ঘর বানিয়ে দিবি বলতো?
টুনির কথা শুনে প্রজাপতি জাদু করে একটা সিঙ্গারা বাড়ি বানিয়ে দেয়। খুব সুন্দর হয়েছে বন্ধু। শোনো মাসি, তুমি খুব ভালো সিঙ্গারা বানাও, তাই এই বাড়িটা আমরা তোমাদের উপহার দিলাম। আর এই টাকাগুলো তোমাদের। এগুলো দিয়ে তোমরা একটা সিঙ্গারের দোকান দিও মাসি, কেমন? এরপর প্রজাপতি ও ইকরি সেখান থেকে চলে যায়। এদিকে টোনা ও টুনি বনে সিঙ্গারার দোকান চালিয়ে সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। অনেক অনেক দিন আগের কথা, শঙ্খ নদীর পাশে ধর্মপুর নামে এক বন ছিল। ছবির মতো সুন্দর ছিল সেই বন। সেই বনে বাস করত টুকি। টুকির মা বাবা মারা যাওয়ার পর থেকে টুকি রাজু ও মুন্নির কাছে বড় হয়েছে। কিরে টুকি, এত বেলা হয়ে গেল তাও এখনো কাজ শেষ করতে পারলি না? কখন জঙ্গলে যাবে জ্বালানি কাঠ জোগাড় করতে শুনি? আজকে যদি জ্বালানি কাঠ জোগাড় করে আনতে না পারিস তাহলে সারাদিন না খাইয়ে রাখবো, এই বলে দিলাম। মাসি, এই তো আমার কাজ প্রায় হয়ে এলো। আমি এই কাজটুকু শেষ করে জ্বালানি আনতে জঙ্গলে যাব, তুমি একদম ভেবো না। তাই যেন হয়। টুকি তাড়াতাড়ি করে হাতের কাজ শেষ করে জঙ্গলে যায় কাঠ আনতে, আর কাঁদতে থাকে। হ্যাঁ সৃষ্টিকর্তা, কি পাপ করেছিলাম আমি যে কেউ আমাকে দেখতে পারে না, দুমুটো খেতেও দেয় না ঠিক করে। পেট ভরে কবে খেয়েছি ভুলে গেছি। পেটে খিদা নিয়েছে, কাজ করতে ভালো লাগে না। মাসি মেশো কেউ আমাকে দেখতে পারে না। না না, দেরি হয়ে যাচ্ছে, যাই তাড়াতাড়ি আবার কাজ জোগাড় করে বাড়িতে ফিরি। বাড়িতে ফিরে আবার রান্নাও করতে হবে। এরপর টুকি কাঠ জোগাড় করে বাড়িতে চলে আসে। বাড়ি এসে টুকি বসে জিরাতে থাকে। ঠিক তখনই টুকির মাসি এসে টুকিকে যা নয় তাই শোনাতে থাকে। কিরে, এই খটা কাঠ আনতে গিয়ে এত সময় লাগে? আর এখানে বসে কি এমন ভাবছিস? যা এখনই রান্না কর। হ্যাঁ মাসিমা, আমি এক্ষুনি যাচ্ছি। টুকি তার মাসির কথা শোনে আর একটুও কথা না বলে চুপচাপ রান্নাঘরে চলে যায় আর রান্না শেষ করে। কি রে টুকি, এত বেলা হয়ে গিয়েছে, এখনো রান্না করছিস? এতক্ষণ কি করছিলি? রান্না শেষ হয়নি যে? না মানে আমি এক্ষুনি রান্না শেষ করছি। এই বলে টুকি রাজুর জন্য জল নিয়ে আসে। এই নাও মেশো, তোমার চাল। এভাবে বেশ অনেকটা সময় পেরিয়ে যায়। টুকির অনেক ক্ষুধা পায়। মাসি, ও মাসি, আমাকে জমুটো খেতে দাও না, সকাল থেকে যে না খেয়ে আছি। এখন তো সব খাবার শেষ, একেবারে রাত্রে খাবার পাবি। মাসি, সকালে তো কিচ্ছু খাইনি, দুপুর করে বিকেল হতে যাচ্ছে, এখন কিছু খেতে দাও না মাসি। না না, এখন খাবার নেই। এ কথা বলে মুন্নি সেখান থেকে চলে যায়। আর এভাবেই দিন গড়িয়ে রাতে যখন সবার খাওয়া শেষ হয়ে যায়, তারপর টুকির মাসি টুকিকে খাবার খেতে দেয়। এই নে তোর খাবার, এইটুকু খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। সকাল সকাল আবার ঘুম থেকে উঠে ঘরের সব কাজ করতে হবে। এ কথা বলে মুন্নি সেখান থেকে চলে যায়। আর টুকি কাঁদতে কাঁদতে খাবারটা খেয়ে নেয়। আর খাওয়া শেষ করে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হয়ে যায়। কিন্তু টুকি তখনো ঘুম থেকে ওঠেনি। কিরে নবাবজাদি, এখনো ঘুম ভাঙেনি নাকি তোর? হ্যাঁ, দাঁড়া। এরপর এক বালতি জল নিয়ে এসে টুকির শরীরে ঢেলে দেয়। কিরে, এখনো ঘুম ভাঙছে না তোর? হোট হোট বলছি। একে করলে মাসি, আমার পুরো শরীরটা ভিজিয়ে দিলে। আমি এক্ষুনি উঠছি, শরীরটা অনেক ক্লান্ত তো, তাই আর কি সকালে উঠতে পারিনি। আমি এক্ষুনি গিয়ে সবার জন্য খাবার তৈরি করছি। এরপর ভেজা গায়ে টুকি রান্নাঘরে যায় আর সকলের জন্য খাবার বানায়। মুন্নি, ও মুন্নি, বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছি, টুকিকে বলো সবকিছু ভেতরে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে। টুকি, হ্যাঁ টুকি, এদিকে আয়, এই বাজারগুলো ভেতরে নিয়ে যা। এরপর টুকি ঘরের সব কাজ শেষ করে প্রতিদিনের মতো জঙ্গলে যায় কাঠ আনতে। তখনই সে দেখতে পায় এক তান্ত্রিক গাছের নিচে বসে আছে।
জল, আমাকে একটু জল খাওয়াবে? জলের পিপাসায় যে জীবনটা মনে হচ্ছে বেরিয়ে যাবে। জল, জল। কি হয়েছে আপনার তান্ত্রিক বাবা? আপনার কি জল পিপাসা লেগেছে? আমি এক্ষুনি আপনার জন্য জল আনছি। এরপর টুকি নদীতে গিয়ে সেই তান্ত্রিকের জন্য জল নিয়ে আসে। আর তান্ত্রিককে জলপান করায়, আর তান্ত্রিক যেন তার জীবন ফিরে পায়। তান্ত্রিক বাবা, এখন আপনার কেমন লাগছে? এখন ঠিক আছেন তো আপনি? আপনার কি শরীর খুব খারাপ করেছে? না রে মা, আমি ঠিক আছি। তুই যদি পানি এনে না খাওয়াতি তাহলে হয়তো জীবনটা বেরিয়ে যেত। এখন আমি পুরো সুস্থ। আমি তোর দুঃখের সব কথা জানি। এই নে, আমি তোকে একটা বীজ দিলাম। এই বীজ তুই তোর বাড়ির যে কোনো জায়গায় পুঁতে রাখিস। কেন বাবা, এটা কিসের বীজ? আর এই বীজ দিয়ে আমি এবার কি করব? নিয়ে যা তুই, তোর সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই বীজটি তোর সব দুঃখ কষ্ট দূর করতে পারে। আমি তোকে যেভাবে বীজ মাটিতে পুঁততে বলেছি ওইভাবেই পুঁতে রাখিস। সৃষ্টিকর্তা অবশ্যই তোর সহায় হবে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যখন এত করে বলছেন আমি তবে বীজটি নিয়ে গেলাম। আর এটা আমি মাটিতে পুঁতে রাখবো। আমি এখন আসি বাবা। বাড়িতে ফিরতে দেরি হলে মাসিমা আবার আমার বকাঝকা করবে। এরপর টুকি কাঠ আর তান্ত্রিকের দেয়া সেই বীজ নিয়ে বাড়ি ফিরে যায়। আর তান্ত্রিকের দেয়া সেই বীজটি মাটিতে পুঁতে ফেলে। টুকি সংসারের বাকি সব কাজ করতে থাকে। এভাবেই দিন গড়িয়ে রাত নেমে আসে। পরের দিন সকালে প্রতিদিনের মতো টুকি ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ করতে থাকে। হঠাৎ মুন্নির চোখ যায় একটি গাছের ওপর। এ কি, এই ফুল গাছটি কোথা থেকে এলো? আর এটা এখানে লাগালো কে? আর এই গাছের ফুল এত ঝলমল করছে কেন? দেখে তো মনে হচ্ছে মনি ধরে আছে। এরপর মুন্নি তাড়াতাড়ি করে ফুল গাছটির কাছে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় সেই ফুলগুলো আসলেই মনির মতো। ঠিক তখনই টুকির চোখ যায় ওই গাছটির ওপর। টুকি গাছটির কাছে যায় আর বলতে থাকে, মাসি, হ্যাঁ মাসি, আমি এই গাছটি লাগিয়েছি। তুই বললি আর আমি বিশ্বাস করে নেব? তুই এই গাছ কোথায় পাবি? হ্যাঁ, মিথ্যে কথা বলার এর জায়গা পাসনি? ঠিক তখনই সেখানে সেই তান্ত্রিক এসে হাজির হয়। হ্যাঁ, টুকি ঠিকই বলেছে। এই গাছটি টুকিই লাগিয়েছে। আর এটি যেন তেন গাছ নয়, এই গাছটি মনি ফুল গাছ। এই গাছের বীজ কালকে আমি টুকিকে দিয়েছিলাম। টুকির সব দুঃখ কষ্ট দূর করার জন্যই আমি টুকিকে বীজটি দিয়েছিলাম। এখন দেখবি তোর আর কোনো দুঃখ থাকবে না রে মা। আর হ্যাঁ, এই গাছের ফুল শুধুমাত্র তুই স্পর্শ করতে পারবি। তুই চাইলে এই মণি ছিঁড়তে পারবি। তাছাড়া আর যে যে এই গাছের মণি ছিঁড়তে যাবে সেই অদৃশ্য হয়ে যাবে। এই বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। টুকির মাসি ও মেশো মণিধরা গাছের লোভে নিজেদের শুধরিয়ে নেয়। আর কখনো টুকির সাথে খারাপ ব্যবহার করে না। আর টুকিকে অনেক আদর যত্ন করে 3 বেলা পেট পুড়ে খেতেও দেয়। এভাবেই মণিধরা গাছের কারণে টুকির ভাগ্য খুলে যায়। আর টুকি সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আর টুকি টুনটুন, তাড়াতাড়ি এই পান্তাটুকু কাঁচামরিচ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাতো। এত সময় লাগে নাকি খাবার খেতে? খাচ্ছি তো। এভাবে রোজ রোজ পান্তা খেতে আমার আর ভালো লাগে না মা। এইটুকু জোগাড় করতে অনেক কষ্ট হয় রে মা। তুই চিন্তা করিস না, আমি টাকা জোগাড় করতে পারলে একদিন ঠিক মাংস কিনে আনবো। না না মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমাদের কষ্ট হলেও আমরা পান্তাই খাবো প্রতিদিন। পান্তা খেতে তো অনেক মজা। বোন, তুই শুধু শুধু মাকে কষ্ট দিচ্ছিস কেন বলতো? খুব বড় হয়ে গেছিস তোরা, তাই না? আমাকে সান্ত্বনা দিচ্ছিস? আমি তো জানি রে মা, আমার মেয়ে দুটোর কত কষ্ট হয়। এদিকে ভাঙাচোরা একটা বাড়ি, ঠিকঠাকও করতে পারছি না। তুমি চিন্তা করো না মা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন আমাদের অনেক বড় আর সুন্দর একটা বাড়িও হবে।
টুনির এত এত অভাবের মাঝেও তার দুই মেয়ে ছিল তার এক ফোঁটা প্রশান্তি। টুনির দুই মেয়ে উল্টো টুনিকে সব সময় বুঝ দিত। এভাবে অভাবের মাঝেই তাদের দিন কাটছিল। আরে কালু দাদা, কাকুলি দিদি, তোমাদের বাড়িটা তো বেশ সুন্দর হয়েছে দেখতে। কত টাকা খরচ হলো এই বাড়িটা বানাতে? আমার বাড়িটাও একদম ভাঙাচোরা, ঠিকঠাক করতে হবে। টাকার হিসেব শুনে কি করবি শুনি? এই ঘর বানাতে যত টাকা খরচ হয়েছে তা তো তুই কোনোদিনও চোখেও দেখিসনি। তাই অযথা সময় নষ্ট না করে বাড়িতে যা। কালু কাকুলি টুনিকে অনেক অপমান করে, আর টুনি এত এত অপমান শুনে ভীষণ কষ্ট পায় আর তার কাজের দিকে আবারও রওনা দেয়। বোন, এই বোন, চল পানির ভিতরে ফুল তুলতে যাই। ফুল? ফুল তুলে কি হবে বোন? তোর মনে নেই সামনে তো মোরল বাবুর মেয়ে জন্মদিন? ফুল দিয়ে তোরা সেদিন পুরো বাড়ি সাজায়। তাই মোরল বাবুর বাড়িতে যদি ফুল দিতে পারি তাহলে বেশ কত টাকা পাওয়া যাবে, মায়ের কষ্টটাও একটু কমবে। বুঝতে পেরেছিস? কিন্তু জন্মদিন তো আরো 2 দিন বাকি দিদি, ফুল যদি নষ্ট হয়ে যায়? কিচ্ছু হবে না রে বোন, সুখী মাসের ফ্রিজে রেখে দেব। তুই তো জানিস এই বনে শুধু সুখী মাসি আমাদেরকে ভালোবাসে। এরপর দু বোন তাদের মাঝে কথা বলে বনে ফুল তুলতে চলে যায়। আর ফুল তুলতে তুলতে তারা একটি প্রজাপতিকে মাকড়সার জালে আটকা দেখতে পায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি যে এই জালে আটকা পড়ে গেছি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আরে প্রজাপতি, ভয় পেও না, আমরা দু বোন তোমাকে এক্ষুনি মুক্ত করছি। এরপর দু বোন প্রজাপতিকে মাকড়সার জাল থেকে মুক্ত করে। ও বাবা, আসলাম, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা অনেক ভালো। কিন্তু তোমরা এখানে কেন এসেছো মিষ্টি ছানারা? এই বনে তো শুধু পশুরা থাকে, পাখিও চলে আসবে তো। এরপর দু বোন তাদের দুঃখের কথা সব প্রজাপতিকে খুলে বলে। সব শুনে প্রজাপতির মনেও ভীষণ মায়া হয়। আরে চিন্তা করো না, তোমাদের ভাগ্য অনেক ভালো, তাই হয়তো আমার সাথে তোমাদের দেখা হয়েছে। চলো আমার সাথে আমার গুহাতে চলো। মা, এই তো সোনার গহনা, এগুলো সব কি তোমার? হ্যাঁ আমার, কারণ আমি তো কোনো সাধারণ প্রজাপতি নই গো, আমি হলাম জাদুর প্রজাপতি। এখন এখান থেকে তোমাদের প্রয়োজন মতো সোনার মোহর নিয়ে নাও। এরপর টুকি টুনটুন তাদের প্রয়োজন মতো সোনার মোহর নেয়। ওই নীল কলাটা দেখতে পাচ্ছো? ওই কলাটাও নাও। আর ওই কলা আর ওই কলা তোমাদের ভাঙা ঘরের কাছেই রাখবে, তাহলে জাদু দেখতে পারবে। এরপর দু বোনই কলাটি নিয়ে প্রজাপতিকে বিদায় জানায় আর প্রচন্ড গরমে বাড়ির দিকে রওনা দেয়। আর বাড়িতে ফিরতেই প্রথমে তারা তাদের মায়ের চিন্তিত মুখটা দেখতে পায়। হে কি, তোরা কোথায় গিয়েছিলি বলতো? আমার তো খুব চিন্তা হয়। আমি জানি তো তোমার চিন্তা হয়, তবে শোনো আজ কি কি হয়েছে। এরপর তারা টুনিকে সবটা খুলে বলে, আর সব শুনে টুনি ভীষণ অবাক হয়ে যায়। আর প্রজাপতির কথা মতো তারা নীলকলা বাড়ির পাশে রাখতেই তাদের ভাঙাচোরা বাড়িটি একটা নীলকলার ঘরে রূপান্তরিত হয়ে যায়। তা দেখে তারা আরো অবাক হয়ে যায়। হে কি, এটা তো দেখছি ম্যাজিক। পুরো পরিবার ভীষণ খুশি হয়। আর এত এত পরিবর্তনের মধ্য দিয়েই তাদের অভাব চিরতরে শেষ হয়ে যায়। টুনির এমন পরিবর্তন দেখে বনের পাখিরাও খুশি হলেও কালু কাকুলি প্রচুর হিংসে করছিল। কালু, হ্যাঁ কালু, ওই টুনি আমাদের চোখের সামন দিয়ে ধনী হয়ে গেল, এটা তো আমি মানতেই পারছি না। কি আর করবে বলো কাকুলি, ওই টুনি তো কোনো জাদুই প্রজাপতির সন্ধান পেয়ে এমন ধনী হয়ে গেল। আমরা তো আর ওই প্রজাপতিকে এখন খুঁজে পাবো না। ওই প্রজাপতিকে খুঁজে না পেলেও ওদের যা যা আছে সেগুলো তো দখল করে নিতে পারি, তাই না? মানে? এরপর কাকুলি কালুকে তার দুষ্ট বুদ্ধির কথা খুলে বলে। সব শুনে কালুও ভীষণ হাসতে থাকে। এভাবেই সেই দিন কেটে যায়। হে কি, তোমরা আমার বাড়িতে কেন? আর হাতে এমন লাঠি কেন? তোদের বাড়ি মানে? এই বাড়ি আমাদের আজ থেকে এই বাড়িতে আমরা থাকবো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি মাসি? এই বনে সবাই জানে এই বাড়ি আমাদের, তাই মানে মানে এখান থেকে সরে যাও দেখি। তোদের কি মনে হয় আমি এমনি এমনি এসেছি? নকল দলিল নিয়ে এখানে এসেছি। যা বনের পাখিদের ডেকে নিয়ে আয়, সবাই এলে বলবো তোরা বাড়ি বিক্রি করে দিয়েছিস।
কাকুলির কথা শুনে টুনি বেশ চিন্তায় পড়ে যায়, কিন্তু টুনির চিন্তা শেষ করতে সেখানে সবাইকে অবাক করে দিয়ে প্রজাপতি চলে আসে। শয়তান কালু কাকলি, তোদের এত বড় সাহস! আমার দিয়ে উপহার তোরা আত্মসাৎ করতে এসেছিলি, তোদের তো এবার শাস্তি দিতেই হবে। ওরে বাবারে, জাদু প্রজাপতি, তার মানে তো তুমি জাদু জানো। আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর টুনির ক্ষতি করব না। আমাদেরকে ছেড়ে দাও। প্রজাপতি বন্ধু, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, ওদেরকে তুমি যেতে দাও। এরপর টুনি টুকির কথায় প্রজাপতি কালু কাকুলিকে ছেড়ে দেয়, আর ওরা দুজন ভয় পেয়ে চলে যায়। সত্যি প্রজাপতি, তুমি অনেক ভালো। আমাদের মেয়েরা ঠিক প্রাণীকে বন্ধু বানিয়েছে। এরপর প্রজাপতি সবার সাথে গল্প করে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এসো মাসি, এসো, এক্ষুনি আমাদের নীলকলার ঘরে যাবে, চলো। মা পায়েস রান্না করেছে, তুমি খাবে। ওরে থাম, তোরা থাম। আমার বাড়িতে তো অনেক কাজ বাকি আছে রে, সেই কাজ আগে সেরে নেই, তারপর না হয় পায়েস খেতে যাব। না মানে না, তোমাকে এক্ষুনি যেতে হবে। দুবন জোর করে সুখীকে নিয়ে যায়। এদিকে কালু কাকুলি তাদের ঘর থেকে এসব দেখে রাগে ফুঁসতে থাকে। কালু, দেখেছো, ওদের এসব সুখ আমার আর সহ্য হচ্ছে না। ওদের যদি একটা ব্যবস্থা করতে পারতাম। চুপ করো কাকুলি, সেদিন কে বলেছিল বাড়ি দখল করতে? যদি ওদের বাড়ি টাকা পয়সা চুরি করতাম তাও হতো। এবার কি ক্ষতি করবে শুনি? এবার যদি প্রজাপতি আমাদের ধরে ফেলে? চুপ করো কালু, এবার অন্য উপায় ভাবতে হবে। এভাবেই কাকুলি আবার দুষ্টু বুদ্ধি বের করতে থাকে। এভাবে দিনের পর দিন কাটতে থাকে। একদিন, উফ বাবা, কি খাই কিছুই যে খুঁজে পাচ্ছি না। আজকাল বনে কোনো খাবারও পাওয়া যায় না। এত এত খাবার যে কোথায় যায়? আরে এই তো পেয়েছি বুদ্ধি। এই বানর, এই শুনে যা, তোর খাবারের সন্ধান আমি দিতে পারবো, এদিকে আয়। সত্যি বলছো তুমি? তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দিতে পারবে? কোথায় আছে খাবার? বলো, আমাকে বলো। এখান থেকে সোজা একটু সামনে গেলি একটা নীল কলা ঘর আছে। ওই ঘরের কলা খাবি তুই। ওই ঘর তো পশু পাখিদের খাওয়ার জন্যই বানানো হয়েছে। ও মা, সত্যি বলছো? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর বানর ছুটে টুনির বাড়িতে যায়, আর টুনির অনুপস্থিতিতে টুনির কলা ঘরের কলা খেয়ে ফেলে। এমন সময় টুনিও তার দুই ছানাকে নিয়ে হাজির হয়। কি মা, এমন যে ঘর তো এই বানর খেয়ে ফেলেছে। তুমি এসব কি করলে বানর? তুমি তোমার খাবারের জন্য কারো আশ্রয়স্থল শেষ করে দিলে। মানে ইয়ে একই শয়তান বানর, এটা তুই কি করেছিস? আমি একটু ব্যস্ত ছিলাম বলে জাদু রান্না দেখতে পাইনি। সেই সুযোগে কিনা তুই ভাবে খেয়ে ফেলে ঘরটা। আজ তো তোকে উচিত শিক্ষা দিবই দিব। না না, আমাকে শাস্তি দিও না, আমার কোনো দোষ নেই। এরপর বানর তাদের সবটা খুলে বলে। সব শুনে প্রজাপতি ভীষণ রেগে যায়। কি, ওই কালু কাকুলি এত খারাপ? ওদের একবার সাবধান করার পরও ওরা আবার ভুল করলো। টুনি, এবার ওদের আর ক্ষমা নেই। এরপর প্রজাপতি জাদু করে কালু কাকুলিকে সেখানে হাজির করে। শয়তান পাখি, ভুলের একবারই ক্ষমা হয়, বারবার নয়। এবার দেখ তোদের আমি কি হাল করি। এরপর প্রজাপতি কালু ও কাকুলিকে দুটো কলা গাছ বানিয়ে দেয়। চিন্তা করো না টুনি, তোমাদের আমি আবারও বাড়ি বানিয়ে দিব। এরপর প্রজাপতি তাদের আবারও একটি বাড়ি বানিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। অপরূপ আর কি সুন্দর চাঁদনি রাত। আকাশের চাঁদটা কি সুন্দর ঝলমল করছে। মনটা চাইছে না ঘুমিয়ে সারা রাত চাঁদ দেখি। টুকি আয়, আর কতক্ষণ ওভাবে জানালার কাছে দাঁড়িয়ে থাকবি শুনি? এবার তো খেতে আয়। হ্যাঁ মা, এই তো আসছি। আর আসার সময় জানালাটা বন্ধ করে দিয়ে আসিস, তাড়াতাড়ি এক্ষুনি আয়। টুনির ডাক শুনে টুকি এক মুহূর্ত দেরি না করে জানালা লাগিয়ে খেতে চলে যায়। আর এভাবে সেই রাতটি কেটে গেলে পরের দিন সকালে বনে এক ডাইনির আগমন ঘটে। ইস, আমার শখের জুতাগুলো প্রচন্ড নোংরা হয়ে গেছে। এগুলোকে পরিষ্কার করে তারপর ডাইনি রাজ্যে যেতে হবে। এ কথা বলে ডাইনি নোংরা জুতো নিয়ে বনে থাকা নদীর ধারে যেতে থাকে।
আর অন্যদিকে টোনা উড়ে উড়ে কবুতরের বাড়িতে চলে আসে। কবুতর দাদা, ও কবুতর দাদা, বাড়িতে আছো? হ্যাঁ রে টোনা, তুই এসেছিস, ভালো হয়েছে। চল কাজে যাই, চল। ঈগল দাদা তো আরো সকালে যেতে বলেছিল জমিতে। হ্যাঁ কবুতর দাদা, এমনি তো দেরি হয়েছে, আর দেরি করো না, চলো চলো। টোনা, তুই এগোতে থাক, আমি যাচ্ছি কোদালার ডালাটা নিয়ে। ঠিক আছে কবুতর দাদা। সখী, কোদালার ডালাটা নিয়ে এসো তো, তাড়াতাড়ি নিয়ে এসো, কাজে বের হব। এই নাও কবুতর, আর শোনো, ফেরার সময় কিছু বাজার নিয়ে এসো, ঘরে রান্না করার মতো কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো তুমি। এ কথা বলে কবুতর ও টোনার পিছু পিছু ঈগলের জমিতে কাজ করতে চলে যায়। আর এদিকে ডাইনি তার নোংরা জুতোগুলো নদীর স্বচ্ছ পানিতে পরিষ্কার করতে থাকলে হঠাৎ নদীর পানি থেকে উঠে আসে এক সুন্দর জলপরি, যে কিনা ডাইনির এমন কর্মে ভীষণ রেগে যায়। এই দুষ্টু ডাইনি, তোর এত সাহস, তুই তোর এই নোংরা জুতো আমার নদীতে পরিষ্কার করছিস? এতে করে তুই শুধু পানি অপরিষ্কার করছিস না, বরং আমার থাকার জায়গা নোংরা করছিস। সামান্য জুতা পরিষ্কার করাই এমন করছিস? শোন, আমার জুতা আমি যেখানে খুশি সেখানেই পরিষ্কার করব। তুই চুপ করে থাক, আমার সাথে লাগতে আসিস না, নইলে তোর মতো জলপরীকে সাবার করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। কি? একে তো আমার জায়গায় এসে নোংরা জুতো পরিষ্কার করছিস, তার উপর এত বড় কথা? তবে রে, আজ তোকে আমি। জলপরি ডাইনির কথায় ও কর্মকাণ্ডে ভীষণ রেগে যায়, আর তাই সে তার জাদু দিয়ে মুহূর্তেই ডাইনিকে পরিণত করে দেয় পানিতে ভাসমান এক জুতো ধরা গাছে। আর এতে করে ডাইনি চিৎকার করতে থাকে। ওরে জলপরি, এ তুই কি করলি? হ্যাঁ, আমাকে এই পানিতে জুতা ধরা গাছ বানিয়ে দিলি। আমাকে আবার স্বাভাবিক কর বলছি, নইলে। নইলে কি? হ্যাঁ, এটাই তোর শাস্তি। আর যতদিন না তোর এই গাছ থেকে কেউ জুতো ছিঁড়বে, ততদিন তুই স্বাভাবিক হবি না। আর আমিও দেখব কে এই পানিতে এসে গাছ থেকে জুতো পারে। কিরে, তোদের কাজ হলো? প্রায় 1 দুপুর তো কেটেই গেল, এখনো দুজন মিলে এইটুকু জমির কাজ শেষ করতে পারলি না? ঈগল দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজন আজকেই তোমার জমির কাজ শেষ করে দিব, যেভাবেই হোক। ঠিক আছে, শোন, এই নে তোদের পারিশ্রমিকটা, নিয়ে রাখ। আমি সন্ধ্যার দিকে আর আসতে পারবো না, তাই এখনই দিয়ে যাচ্ছি। তোমাকে ধন্যবাদ ঈগল দাদা, আমরা কাজ শেষ করে তবেই বাড়ি ফিরবো। কবুতর ও টোনার কথা শুনে ঈগল তাদের পারিশ্রমিক দিয়ে নিশ্চিন্তে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে সুখী কলসি হাতে নদীর ঘাটে এলে পানিতে জুতো ধরা গাছ দেখে অবাক হয়ে যায়। এ মা, এ আমি কি দেখছি? জুতা ধরে গাছ, তাও আবার পানিতে, আর জুতাগুলো তো বেশ সুন্দর। এই পাখি, তোমার বুঝে জুতোগুলো পছন্দ হয়েছে? তাহলে দেরি করছো কেন? যেটা পছন্দ হয় সেটা ছিঁড়ে নাও। অভিশপ্ত ডাইনি জলপরীর অনুপস্থিতির সুযোগ নিয়ে সুখীকে বিভিন্ন ভাবে লোভ দেখাতে থাকে, যেন সে লোভে পড়ে ডাইনিকে অভিশাপ মুক্ত করে। আর কিছুক্ষণের মধ্যেই ডাইনির পরিকল্পনা সফল হতেই যাচ্ছিল, কারণ সুখী লোভে পড়ে জুতো ছিঁড়তে গেলে সেখানে টুনি চলে আসে। এ কি করছো সুখী দিদি? দাঁড়াও, জুতো ছিঁড়ো না ওই গাছ থেকে। আরে টনি, তুই এখানে? আর কেন শুধু শুধু গাছ থেকে জুতো ছিঁড়তে না করছিস? হ্যাঁ, এমন অদ্ভুত গাছ কি আগে কখনো বনে দেখেছো? তার উপর আবার কথা বলছি, যদি কোনো বিপদ হয় তখন কি করবে শুনি সুখী দিদি? তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। না না, ভয় পেও না, আমাকে তো জলপরি তৈরি করেছে তোমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তাই বুঝি? তাহলে তো আমি এক জোড়া জুতো নিবই নিব। এই টনি, তুই আর আমাকে বাধা দিস না তো। অবশেষে সুখী আর কিছু না ভেবেই গাছ থেকে এক জোড়া জুতো ছিঁড়লে সাথে সাথে সেখানে আলোর সৃষ্টি হয়, আর ডাইনি ও জলপরীর অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। অবশেষে অবশেষে আমি আমার আগের রূপ ফিরে পেলাম। এবার আমি কাউকে ছাড়বো না, কাউকে না। ওরে বাবারে, এই টনি, এটা তো একটা ডাইনি। দেখলি সুখী দিদি, আমার তো আগে সন্দেহ লেগেছিল, তাই তো তোমাকে সাবধান করেছিলাম। এখন বাঁচতে চাইলে পালাও তাড়াতাড়ি। এরপর টনি ও সুখী ডাইনির হাত থেকে পালানোর চেষ্টা করলে তারা ব্যর্থ হয়, কারণ ডাইনি মুহূর্তেই তাদের দুজনকে বন্দি করে ফেলে। আর এভাবেই সারা দিন কেটে বিকেল ঘনিয়ে এলে টোনা ও কবুতর যে যার বাড়িতে ফিরে আসে।
সুখী, কোথায় তুমি? আমি চলে এসেছি। আর এই তো বাজারও নিয়ে এসেছি। কোথায় তুমি? টুনি, ও টুনি, গলাটা শুকিয়ে এসেছে, এক গ্লাস পানি নিয়ে এসো তো। কই গো টুনি, টুনি। টোনা ও কবুতর বাড়ি ফিরে এসে তাদের বউ টুনি ও সুখীর খোঁজ না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। আর যে যার মতো বনে গিয়ে খুঁজতে থাকলে এক পর্যায়ে তাদের একে অপরের সাথে দেখা হয়ে যায়। কবুতর দাদা, তুমি? টুনিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি কথা, তোর সুখী দিদিও তো বাড়িতে নেই, আর কোথাও খুঁজেও পাচ্ছি না। এখন কি হবে রে? ওদের আবার কোনো বিপদ হলো না তো? কিন্তু কোথায় খুঁজবো ওদের? আমি জানি ওরা এই মুহূর্তে কোথায় আছে, আমি সব জানি। চল তোরা আমার সাথে। ছেড়ে দে বলছি ডাইনি, ছেড়ে দে আমাদের। না না, তোদের ছাড়লে চলবে না। তোদের দিয়েই আমি ওই জলপরীকে শায়েস্তা করব। আমাকে গাছ বানিয়ে দেয়া না, এবার ওকে উচিত শিক্ষা দেব আমি। ডাইনি, তুই আমার কারণে মুক্তি পেয়েছিস আর আমাকে বন্দি করে রেখেছিস। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। স্থলে কি এমন হয়েছে যে এত চিৎকার চেঁচামেচি, শান্তিতে একটু ঘুমানো যাচ্ছে না? যাই গিয়ে দেখি তো কি হয়েছে। এরপর জলপরি নদীর ওপরে উঠে আসে আর সে ডাইনিকে তার আগের রূপে ফেরত আসা দেখে অবাক হয়ে যায় আর কিছুই বুঝে উঠতে পারে না। হে কি ডাইনি, তুই স্বাভাবিক হলি কি করে? হ্যাঁ, তোর তো স্বাভাবিক হওয়ার কথা ছিল না। আমাকে ক্ষমা করে দাও জলপরি, আমি বুঝতে পারিনি। আর আমার কারণেই ডাইনি স্বাভাবিক হয়েছে আর আমাদের বন্দি করেছে। শোন ডাইনি, তোর যা শত্রুতা সব আমার সাথে, তাই এই নিষ্পাপ পাখিদেরকে ছেড়ে দে বলছি। আমি এদের ছাড়বো না। আর তুই যদি ভেবে থাকিস আমার কোনো ক্ষতি করবি, তবে সাবধান। যদি তুই আমাকে কিছু করিস তাহলে আমি এই পাখিদের ছাড়বো না, এই বলে দিলাম। এখন আমি কি করি? হে সৃষ্টিকর্তা, এই ডাইনি যে আমার হাত বেঁধে দিয়েছে, একে যে কিছু করলে এ যে পাখিদের ক্ষতি করবে, এখন তুমি পথ দেখাও। ডাইনির কথা শুনে জলপরি নিরুপায় হয়ে ওঠে। সে বুঝতে পারে না যে কি করবে। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে তান্ত্রিক টোনা ও কবুতরকে নিয়ে হাজির হয়। দাঁড়া দুষ্টু ডাইনি, আজ তুই শেষ। হ্যাঁ, কে? তান্ত্রিক, তুই এখানে কি করে এলি? তোর মৃত্যু আমাকে তোর কাছে ডেকে এনেছে। তোকে আমি অনেক খুঁজেছি, কিন্তু আজ তোকে পেয়েছি। তোর আর ক্ষমা নেই। না না, তুই আমাকে কিছু করতে পারবি না। সেটা এক্ষুনি বোঝা যাবে। তুই আমার অনেক ক্ষতি করেছিস, তোর রক্ষে নেই। এ কথা বলে তান্ত্রিক তার মন্ত্র দিয়ে ডাইনিকে একটি কাচের শিশিতে বন্দি করে। আর সাথে টুনি ও সুখী মুক্তি পেয়ে গেলে টোনা ও কবুতর তান্ত্রিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তান্ত্রিক বাবা। হ্যাঁ তান্ত্রিক বাবা, আপনি না থাকলে সুখী আর টুনিকে না খুঁজে পাওয়া যেত, আর না তো ওরা মুক্তি পেত। হ্যাঁ তান্ত্রিক, এরা একদম ঠিক বলেছে। কিছু সময়ের জন্য আমি নিজেই নিরুপায় হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি এসে মুহূর্তেই সব ঠিক করে দিলে। ধন্যবাদ তান্ত্রিক। এটা তো আমার কাজ ছিল। এবার আমি আসি জলপরি, আর তোমরা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও টোনা কবুতর। তো বন্ধুরা, দেখলে তো অন্যায়ের ফল সব সময় খারাপই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।